এরপর আবার ফেরত এলাম। দর্শক ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য। দর্শক আলোচনা করছিলাম ভারতের নির্বাচন নিয়ে এবং রাহুল গান্ধীকে ভারতের লোকসভার বিরোধী দলনেতা হিসেবে দেখতে চেয়েছেন কংগ্রেস তথা বিরোধী শিবিরের বড় অংশ। অধিকাংশ কংগ্রেস নেতা মনে করেন লোকসভার কংগ্রেসের দলনেতা হিসেবে রাহুলেরই বিরোধী দলনেতার দায়িত্ব নেওয়া উচিত। এমনটি হলে তিনি 2029 সালে লোকসভার নির্বাচনে সরাসরি প্রধানমন্ত্রী পদের দাবিদার হিসেবে নিজেকে তুলে ধরতে পারবেন। এখন এই প্রস্তাবে রাজি হবেন কিনা সেটাই মূল প্রশ্ন। অর্থাৎ এখনো কিন্তু চিন্তাভাবনার জায়গাটা রয়েছে যে কি হতে চলেছে, যেটি গতকালকে একজন আলোচক আমাদেরকে বলছিলেন যে পিকচার আবি বাকি হে, অর্থাৎ তাদের ভাষায় যে এখনো অনেক কিছু দেখার বাকি রয়েছে, ছবি এখনো শেষ হয়নি। কিন্তু যেটি হোক না কেন ভারত বাংলাদেশ সম্পর্কটি এগিয়ে যাবার একটা কারণ হচ্ছে এই সম্পর্ক হচ্ছে বহুমাত্রিক এবং নিজেদের প্রয়োজনে উভয় দেশ এবং সরকার তাদের মধ্যে সুসম্পর্ক সবসময় বজায় রাখবে। যেটি আমাদেরকে যেই প্রসঙ্গটি নিয়ে শেষ করছিলাম প্রথম ধাপে, হুমায়ুন কবির আপনি আমাদেরকে বলছিলেন যে এই প্রশ্নের উত্তর আপনাকে আমি পরে দেব। সেই জায়গা থেকে আমি 5টা পয়েন্টকে মোটামুটি আলোচনা সামনে নিয়ে এসেছি যে এই বহুমাত্রিক সম্পর্ক কখনো পরিবর্তন হবার নয় নিজেদের স্বার্থের কারণেই। কারণ আমরা দেখছি যে নাগরিকত্ব আইন, রাজনৈতিক এবং কূটনৈতিক কারণ, তিস্তা চুক্তি, অভিন্ন নদীর পানি বন্টন, সীমান্ত হত্যাকাণ্ড এবং ট্রানজিট ও বন্দর ব্যবহার, এই যে 5টা কারণ যার কারণে একে অপরের উপর নির্ভরশীল হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আলোচনাটা যেহেতু আপনাকে দিয়ে শেষ করেছিলাম, আপনাকে দিয়ে শুরু করতে চাই আবারও হুমায়ুন কবির। ধন্যবাদ আপনাকে। আমি কয়েকটা জিনিস বলবো। সেটা হচ্ছে, ধরেন আমি সীমান্ত হত্যাটা দিয়ে শুরু করি। এটা কিন্তু ভারতের দুই প্রধানমন্ত্রী, ডক্টর মনমোহন সিং এবং পরবর্তীতে নরেন্দ্র মোদী, দুজনে কিন্তু এই ঢাকায় তারা অঙ্গীকার করে গেছেন যে এটাকে শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে এবং সেটাই আমাদের প্রত্যাশা। তো কাজেই তারা যে বক্তব্য দিয়েছেন, যে অঙ্গীকার করেছে, সেটাই বাস্তবায়ন হোক, এটাই আমাদের প্রত্যাশা। এবং এটা যদি বাস্তবায়িত হয় তাহলে মানুষের জীবন যেমন বাঁচবে, জনমনে যে সম্পর্কের ব্যাপারে যেটুকু প্রশ্ন ওঠে সেই প্রশ্নগুলো উঠবে না। এবার আপনি যদি আসেন অন্য পানি বন্টনের বিষয়টা, আমি একটু বলি যে 2015 সালে যখন এই আমাদের স্থল সীমান্ত চুক্তি হয়, ভারতীয় পার্লামেন্টে কিন্তু ইউনানিমাস সকল দল মিলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দায়িত্ব দিয়েছিলেন ঢাকায় এসে এই স্থল চুক্তিটা সই করার জন্য। তখন কিন্তু আমরা ভারতের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য দেখেছি এবং দেখেছি এই কারণে যে তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটার দায়িত্ব নিয়েছিলেন এবং নেতৃত্ব দিয়েছিলেন। আজকে আমি তিস্তার পানি বন্টনের ক্ষেত্রে আমি বলবো যে তিনি যদি মনে করেন যে বা নেতৃত্বটা নেন হাতে এবং তিনি যদি সেটা করেন, কারণ ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের বিষয়টা আমি মানছি যে এখানে রাজ্য সরকারের একটা ভূমিকা আছে, তারপরেও কিন্তু আমি বিশ্বাস করতে চাই যে তিনি যদি নেতৃত্ব দিতে চান তাহলে এই সমস্যার সমাধান সম্ভব। এবং এখানে আরো একটা কথা যোগ করে রাখতে চাই, এই পানি কিন্তু তিস্তা শুধু সমস্যা নয়, এখন গঙ্গা চুক্তি শেষ হবে আরো 2 বছর পর, সেটা নিয়েও আলোচনা করতে হবে। আমার ধারণা মাননীয় প্রধানমন্ত্রী যখন যাবেন তখন হয়তো দিল্লিতে এই বিষয়টা উঠতে পারে, কারণ 2 বছর পরেই তো আমাদের এটা মেয়াদ শেষ হবে। তো এরপরে কি হবে সেটা নিয়েও একটা মোটামুটি আলাপ আলোচনা শুরু হওয়া দরকার। এর বাইরেও কিন্তু আরো 7টা নদী নিয়ে কিন্তু আমাদের মধ্যে ইতিমধ্যেই অনেকবার আলোচনা হয়েছে এবং এখন বিশেষ করে শুধু নদীর পানি নয়, জলবায়ু সংক্রান্ত চ্যালেঞ্জগুলোর সাথেও এই নদীর পানির বিষয়টা সংযুক্ত বা সংশ্লিষ্ট হয়ে যাচ্ছে। কাজে এই বড় বিষয়গুলো নিয়ে আমাদের এখনই চিন্তা করতে হবে। তো কাজে আমি মনে করব যে এটা বাংলাদেশের স্বার্থে যেমন প্রয়োজন, ভারতের স্বার্থেও তেমন প্রয়োজন। যেটা আপনি এনআরসি অন্যান্য বিষয়, আমার ধারণা যে এনআরসি নিয়ে নির্বাচনের আগে ভারতের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যেসব বক্তব্য দিয়েছেন, এখন আমার ধারণা এই জোট সরকার যদি এনডিএ সরকার ক্ষমতা আসলে এই মুহূর্তের জন্য বা খুব সামনের দিকে আমি যেটা দেখছি, এই বিষয়টা নিয়ে হয়তো আমরা নাড়াচাড়া কম দেখতে পাবো। এবং এখানে তবুও আমাদের জন্য একটা চিন্তার কারণ থাকছে, আসামে এটা যে অবস্থায় আছে সেখানেও আমি মনে করি বাংলাদেশের মতো দেশের জন্য আমরা যেহেতু প্রতিবেশী, আমরা ভারতের কাছ থেকে স্পষ্ট বক্তব্য শুনতে চাই যে ওখানকার কোনো মানুষ যেন বাংলাদেশে
এখানে না আসে বা তারা নির্যাতনের মুখোমুখি না হয় এবং তার প্রভাব তো আবার এখানেও থেকে যায়, যদিও আমরা সেটা কখনোই চাই না যে ওখানে যদি মুসলিমরা নির্যাতিত হয় তার প্রভাব এখানে এসেও পড়ে, যেটি কিন্তু উভয় দেশের জন্যই যথেষ্ট রকমের খারাপ। আমরা নীতিশ কুমার, আপনি মাফ করবেন, ডক্টর ওমপ্রকাশ, হ্যাঁ ওম প্রকাশ মিশ্র, ওম প্রকাশ মিশ্র, আমরা দেখতে পাচ্ছি যে দুই দলের মধ্যে এক ধরনের কে জোট করবে সেটা নিয়ে এক ধরনের এখন পর্যন্ত যদিও স্পষ্ট হলেও দ্বিমত অনেকের মধ্যে রয়েছে এবং আপনি যেটিকে আপনারা খুব উচ্ছ্বসিত ব্যাপারটিতে, হয়তো কেউ কেউ উচ্ছ্বসিত নয়, কিন্তু আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের সাথে যে সম্পর্ক সেটি মোদী সরকারের সময় যতখানি সুস্পষ্ট হয়েছে, সুদৃঢ় হয়েছে এবং আমরা বলবো যে বরফ গলতে শুরু করেছিল 2009 তারপর থেকে অনেক বিষয় আমরা সুস্পষ্ট সিদ্ধান্তে আসতে পেরেছি, জোটের ক্ষমতায়নের ফলে সেখানে কোনো বাধা তৈরি হবে কিনা? প্রথম কথা হচ্ছে যে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছেন 2014 সালে। যেই বছরের কথা আপনি বলছেন তখন কংগ্রেসের সরকার ছিল, ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন। এবং আমি যতদূর জানি বুঝি এবং স্পষ্টভাবেই বলতে চাই যে নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছেন মনমোহন সিং এর সময়কার সমস্ত নীতিগুলিকেই উনি এগিয়ে নিয়ে গেছেন, নতুন কোনো কিছু আলাদা করে ওনাকে করতে হয়নি। এইটা যেহেতু এর আগে আপনি বলছিলেন যে কংগ্রেসের সময় আর বিজেপির সময়, তাই এই জন্যই আমি মনে করলাম যে এটা আপনাকে বলে নিই। দ্বিতীয় হচ্ছে যে দুটো অন্য বিষয় যেটা এসছে, একটা হচ্ছে আপনার ওই এনআরসি আর ভারতবর্ষের যেটা সিএএ, এই দুটোর আর এটা সম্পর্কে বিশেষ আর কিছু শুনবেন না। এটাকে ভারতবর্ষের মানুষ কার্যত রিজেক্ট করেছে এবং গভর্নমেন্ট জোর করে। এটা কি এরকম ছিল যে সামনে ভোট টানতে যেমন রাম মন্দির স্থাপন তেমনি ভোট টানতে এই একই রকম একটি ব্যবস্থাপনা? শুনুন, আজকে সবচাইতে এই বিদেশ নীতির ক্ষেত্রে কন্টিনিউইটিটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, আর কন্টিনিউটিটা বাংলাদেশের সঙ্গে রিলেশনশিপে আছে। হ্যাঁ, ন্যাচারালি এক এক সময় এক একটা জিনিস গুরুত্ব পেয়ে যায়। এক সময় আমি ওটা একটু বিখ্যাতও হয়েছিল, আমি বলেছিলাম যে ভারতবর্ষ বারবার করে ইতিহাস স্মরণ যেন না করায় বাংলাদেশকে, আর বাংলাদেশ যেন ভূগোল যাতে না ভুলে যায়। আর এটা হচ্ছে ভারতবর্ষের স্বার্থ যে যদি একটা প্রসপেরাস আর সেকুলার বাংলাদেশ এর উদয় হোক, এবং সেটা আজকে হচ্ছে, এবং তাই জন্য ভারতবর্ষের মানুষ কিন্তু খুবই খুশি। অবশ্য কিছু অন্তরায়ের জায়গা আছে আর পানি বন্টনের ক্ষেত্রে কিছু জটিলতার জায়গা আছে, কিন্তু এটা এমন কিছু নয়। এটা 1997-98 সময় এসেছিল, কিন্তু তখন কিন্তু এটাকে আমরা ওভারকাম করতে পেরেছিলাম। এখন এই যে চুক্তিটা রিনিউয়াল, যতদূর আমি বুঝি এটা রিনিউয়াল হতে কোনো অসুবিধা হবে না। আর তারপরে অন্যান্য নদীর যে সমস্ত পানি বন্টনের যে ব্যবস্থা, সেটা নিয়ে তো উভয় সরকার কাজ করছে। তবে হ্যাঁ, বেশ কিছু অন্তরায়ের জায়গা আছে, কিন্তু ফরেন পলিসিকে যেমন কি এখানে বিজেপি অনেক সময় ইউজ করছে বাংলাদেশ সেন্টার্ড ন্যারেটিভগুলিকে, হ্যাঁ, ভারতবর্ষে ডোমেস্টিক পারপাসে, আবার ঠিক তেমনি ভাবে বাংলাদেশেরও ফরেন পলিসির ব্যাপারগুলিকে ডোমেস্টিক ওপিনিয়ন বিল্ডিং এর সঙ্গে লিঙ্ক আপ করলে অনেক সময় অসুবিধা হয়। এই অসুবিধা যদি আমরা আর কি এর ঊর্ধ্বে উঠতে পারি, উভয় দেশের সরকার, এমনকি মোদীর সরকার এবং বর্তমানে হাসিনা সরকার বা ভবিষ্যতে যে কোনো সরকার, সেটা ভারতবর্ষ আর বাংলাদেশ দুটো উভয়ের জন্যই ভালো হবে। কারণ তিন দিকে ঘিরে থাকা ভারত আর ভারতের পেটের মধ্যে অবশ্যই একে অন্যের উপর সম্পর্কটা পারস্পরিক এবং সহযোগিতার জায়গাটাও পারস্পরিক এবং উইন উইন হওয়াটাই সবার কাম্য। আবুল হাসান চৌধুরী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে ভারতে তিনি শপথ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য যাচ্ছেন। পৃথিবীর আরও অনেক দেশের রাষ্ট্রপ্রধান বা প্রতিনিধিরা সেখানে উপস্থিত হবেন। এই 3 দিনের সফর যদিও আমরা শুনছি, কিন্তু লম্বা চওড়ায় 3 দিন, কিন্তু অনুষ্ঠানটা কয়েক ঘন্টার। আর এখানে আসলে দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনার কোনো জায়গা থাকবে কিনা? যদিও থেকে থাকে, সেটা একেবারে অফিসিয়াল টক্সের ভিতরে হবে বলে আমি মনে করি না। না করলেও
মাননীয় প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত অবশ্যই খুবই সঠিক এবং আমাদের সাথে দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক ভারতের। ৭১-এ যে একটা আমাদের যাত্রা শুরু হয়, আমি তো আশা করব যে আমরা যেন হোঁচট না খাই এবং যে বিষয়গুলো আলোচিত হয়েছে তার সাথে আমিও যোগ করব যে সীমান্তে যে দুর্ঘটনা, যে হত্যাকাণ্ড হচ্ছে, এটাকে সত্যিকার অর্থেই একেবারে শূন্যে নিয়ে আসতে হবে। কারণ দেখুন, এটা আমাদের হৃদয়ে আঘাত করে, আমাদের আবেগে আঘাত করে এবং সেটা করাটা দীর্ঘদিনের গণতন্ত্র চর্চা করা একটা দেশ ভারতের পক্ষে তো এটা অনুধাবন তারা করেন বলে আমি বিশ্বাস করতে চাই। এবং সেই বিশ্বাস থেকেই তারা একটা যে বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছিলেন 1996 সালে গঙ্গা চুক্তি স্বাক্ষরের ভিতর দিয়ে, আশা করবো সেটা নবায়নের পক্ষে কোনো রকম বাধাবাধকতা আসবে না। জি। আরেকটা কথা আমি বলবো যে আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ, জাতির জনক বঙ্গবন্ধুর যে নীতি সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এটাকে আরো সুদৃঢ় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু সেখানে আমাদের একেবারেই ব্যবসায়িক, আমাদের উন্নয়নের ক্ষেত্রে, আমাদের অবকাঠামোকে উন্নয়নের ক্ষেত্রে আমাদের পররাষ্ট্র নীতির কিছু কিছু বিষয় একটু ভিন্নতর হতেই পারে। সেটা পার্শ্ববর্তী বিশাল দেশ ভারতকে বুঝতে হবে। খালি বুঝতে হবে না, এই মাল্টিল্যাটারাল এবং বহুমাত্রিক একটা আমাদের সম্পর্কের ভিতরে অনেক সময় বাংলাদেশ কিন্তু একটা ইতিবাচক ভূমিকাও পালন করতে পারে। আবুল হাসান চৌধুরী, এই আলোচনায় আমরা ছিলাম অনেকক্ষণ, কিন্তু আমি আসলে আপনার কাছে যেটি জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে এই যে আমরা জানতাম যে 21 তারিখ একটি দ্বিপাক্ষিক সফর হবে, দ্বিপাক্ষিক সফর মানে দ্বিপাক্ষিক বিষয়গুলো আলোচনা, কিন্তু সেটি বদলে যখন আমরা শপথ অনুষ্ঠানে যাচ্ছি তখন তো আসলে দ্বিপাক্ষিক বিষয়গুলো আলোচনা করার সুযোগ থাকছে না। আর এমন তো নয় যে প্রধানমন্ত্রী বারবার ভারত সফর করবেন, তাহলে এইখানে আলোচনাগুলো কি একটু পিছিয়ে গেল কিনা? এবং এরপরে আবার চীন সফর রয়েছে। দেখুন, আলোচনাগুলো তো একদিনই আরম্ভ হতে পারে, সেদিনই যে সেটা সমাপ্তি হবে সেটা বিষয় নয়। আর এটা কোনো ব্যালেন্সড পররাষ্ট্র নীতি বাংলাদেশের তরফ থেকে হবে না যে আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানে, গতবার কিন্তু আমরা এই অনুষ্ঠান অ্যাটেন্ড করেছি, আমার মনে হয় মাননীয় স্পিকার গিয়েছিলেন। তো সেক্ষেত্রে এই অনুষ্ঠানে আমরা কেন যাব না? আরেকটা এখানে বিরাট দিক আছে যে বাংলাদেশ কিন্তু এখন আর ওই আগের বাংলাদেশ নেই, ইট ইজ দ্য হ্যাপেনিং প্লেস। পৃথিবীর দৃষ্টি এখন আমাদের দিকে। সেখানে ভারতে যাওয়ার মাধ্যমে আরো অনেক দেশের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর আপনার দ্বিপাক্ষিক কথাবার্তা বলার, মাল্টিল্যাটারাল কথাবার্তা বলারও সুযোগ হবে এবং আন্তর্জাতিকভাবে ইন্টারন্যাশনালি আমরা এমন একটা জায়গায় পজিশন যে বাংলাদেশ এটা যত বেশি যাবে, যত বেশি এইসব ইন্টারাকশনস হবে, তত বেশি আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশের গুরুত্ব আরো বৃহৎ করতে পারবো। এটি আশা থাকবে যে নতুন গভর্নমেন্ট এই আমাদের যে সেনসিটিভিটিগুলোর জায়গাগুলো এগুলো চিন্তা করবে। এবং আপনি অবশ্যই যেটি বলছিলেন যে আরো মাল্টিল্যাটারাল জায়গায় আমরা আলোচনার সুযোগ পাবো এবং সব বৈঠকই যে একেবারে আনুষ্ঠানিকভাবে হয় তা নয়। আমরা জানি কূটনীতিতে সাইডলাইন অনেক বৈঠকই হয়ে থাকে যেগুলো পর্দার আড়ালে, এবং সেগুলোই বেশিরভাগ সময় কার্যকর হয়ে থাকে। আপনাকে আমরা একটা বিরতি নিতে চাই, আপনারা থাকবেন আমাদের সাথে। দর্শক আছেন একাত্তর সংযোগে, আর নিচ্ছি বিরতি, সাথে থাকবেন নিশ্চয়ই।